স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চললে করোনার ঝুঁকি নেই, কারো উপসর্গ দেখা দিলে স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ। গ্রাহকের ৩,৫০০ কোটি টাকা আটকে আছে ইভ্যালি সহ ১২ ই-কমার্স প্রতিষ্ঠানে। ২০টি কোম্পানির বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। যুক্তরাষ্ট্রের টাকা নিলে গেল কোথায় প্রশ্ন প্রধানমন্ত্রীর, জানালেন বিমানের চার্টার ফ্লাইট নেয়ার কারণ। ভুয়া কোম্পানি নিবন্ধন করে পিকে হালদার চক্র লোপাট করে ৪,০০০ কোটি টাকা। জয়েন্ট স্টক রেজিস্ট্রারের গাফিলতি দেখছে দুদক। এবং ক্যাসিনো কাণ্ডের সম্রাট খালেদের অর্থ পাচারের তদন্ত শেষ হয়নি ১ বছরেও ২০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চললে করোনা সংক্রমণের ঝুঁকি দেখছেন না বিশেষজ্ঞরা। কম বয়সীরা করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম। তবে যাদের অন্যান্য সমস্যা আছে তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ চিকিৎসকদের। করোনা পরিস্থিতির কারণে ৫৪৩ দিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ। করোনা সংক্রমণ কমায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যেক স্কুল কলেজে ক্লাস শুরুর পূর্বে আমি বলবো ১০ মিনিট করে এই স্বাস্থ্যবিধির উপরে একটা লেকচার হওয়া উচিত। ছাত্ররাও যেন একটু নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে, আগের মতো যেন মেলামেশা না করে, আগের মতো মুখ খুলে খাওয়া দাওয়া না করে, এগুলোর দিকে যদি খেয়াল রাখে। আর যখনই কোনো উপসর্গ দেখা দেবে বাবা মাকে বলবে। উনি স্কুলে সন্তানকে পাঠাবে না, তার পরীক্ষা নিরীক্ষা করে ১৪ দিন পরে আবার পাঠাবে। এখন কর্মকৌশলে আমাদেরকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আমাদেরকে আর শিশুদের বা কিশোরদেরকে, ছাত্রছাত্রীদের আবদ্ধ রাখার পলিসি ত্যাগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ২০ বছরের কম বয়সীদের করোনা আক্রান্তের হার ও জটিলতা কম। তবে যেসব শিক্ষার্থী স্থূলতা, হাঁপানি, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগের মতো সমস্যায় ভুগছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুদের আক্রান্তের হার, মৃত্যু হার অত্যন্ত কম। তার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ রয়েছে। তাদের রিসেপ্টর, তাদের অ্যান্টিবডি, তাদের যে জীবকোষ মানে টি সেল অর্থাৎ যেটাকে বলে জীবকোষ মাধ্যমে যে প্রতিরোধ ক্ষমতা, সবকিছুই কিন্তু অন্যরকম। স্বাস্থ্যগতভাবে আগে থেকেই দুর্বল, তাদের হার্ট ডিজিজ কিংবা নিউট্রিশনের অভাব কিংবা আবার উল্টো দিকে ওবেসিটি অর্থাৎ ওজনের আধিক্য, তাদের ঝুঁকি থাকবে। সুতরাং আমাদেরকে শিশুদের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসার জন্য যে আইসিইউ এবং তাদের জন্য যে বিশেষ করে নিওন্যাটাল আইসিইউ অন্যান্য যে পদ্ধতি, সেগুলোর ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। খুব শিগগিরই স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের বিষয়ে কঠোর নজরদারি চলছে। কোথাও সংক্রমণের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে। শনিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি একথা বলেন। মন্ত্রী জানান, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ ১.৫ বছর বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। ২ সপ্তাহ যেতেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের সংক্রমণের খবর আসে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, কোন শিক্ষার্থীর করোনা সংক্রমণের তথ্য আসা মাত্রই স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন অফিস সহ সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোথাও পরিস্থিতি খারাপ হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। কোথাও ঘটা মাত্র যেন আমরা তার ব্যবস্থা নিতে পারি, আমরা সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন, সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। এবং প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ আসা মাত্রই বা কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমি আগেই বলেছি, কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব।
মানিকগঞ্জে যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা করোনায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার সব তথ্য সঠিক নয় বলেও দাবি করেন দীপুমণি। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আমাকে প্রায়শই লিখে পাঠাচ্ছে যে এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে অতজন আক্রান্ত। আমরা প্রতিটি জায়গায় সাথে সাথে এই অনুসন্ধান করছি। তবে আশার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,393 জনের। 815টি ল্যাবে 24 ঘন্টায় 17,818 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 818 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.59%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,50,371 জনে। সুস্থ হয়েছেন আরও 965 জন। এ নিয়ে মোট সুস্থ 15,10,167 জন। স্কুল কলেজের অনেক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তাই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। খেলার মাঠ, স্কুলের ছাদও পরিষ্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে গত 24 ঘন্টায় আরও 221 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে রাজধানীতেই 164 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 1 থেকে 20 বছর বয়সীরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, তাই ভয় ছড়াচ্ছে ডেঙ্গু। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের নজরদারি রয়েছে। এখনো প্রতিদিনই পরিষ্কার করা হয় যে কোথাও পানি জমে আছে কিনা, এবং বাচ্চাদেরকেও সচেতন করা হয় যে মশা কামড়াচ্ছে কিনা, এটা একটু খেয়াল করো। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উদ্বুদ্ধ করি, আমরা নিজেরা কাজ করি। স্কুল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, প্রতিটি শ্রেণীকক্ষে মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ। প্রত্যেক শুক্র এবং শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি সরকারি এবং আধা সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ সবখানে কিন্তু অভিযানটা চলবে। আমি মনে করি যে স্কুলের যারা গার্জেন যারা আছেন তারাও কিন্তু স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষকে বলা দরকার যে আপনি স্কুলটা পরিষ্কার করেন। লার্ভিসাইড, ফগিং সবকিছু আমরা করতে রাজি আছি। এদিকে অভিযান চালানো হয়েছে ঢাকা দক্ষিণের 15 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন বাসাবাড়ি পরিষ্কারের পাশাপাশি ওষুধ ছিটানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। 7 দিন চলবে এ অভিযান। ধানমন্ডিটাকে একটু ক্রাশ প্রোগ্রাম 1 সপ্তাহ ব্যাপী, এটা আমি আমাদের ফকার ডিপার্টমেন্টের এবং মশক যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাহিনীকে নিয়ে আমি একটা বিশাল আকারে একটা প্রোগ্রাম করেছি আজকে, এবং অলিতে গলিতে যে সকল ময়লাগুলো পেয়েছি এবং লাইফসাইডিংয়ের যে কাজগুলো সেটাও আমরা করেছি থেকে। এদিকে এডিস নির্মূলে এত অভিযানের পরও শনিবার আরও 221 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে 6,759 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডজনখানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের 3.5 কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়ার অভিযোগে 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ইক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে 4টি সদস্যপদ, শিগগিরই বাতিল হবে আরও 6টির। পুরান ঢাকার সাইদুর রহমান পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা, বিনিয়োগ করেন ইভেলিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভেলিতে ধস নামলে আটকে যায় তার 10 লাখ টাকা। আমার সামান্য টাকা, এই টাকাটা চলে গেলে আমি তো বেকার হয়ে যাব। আমার মতো আরো শত শত হাজার হাজার ছেলে আছে যারা বেকার হয়ে যাবে। দেশে বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাবে। আর ধামাকায় 10 লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার। এমডি আমাদের কাছে বারবার সময় চেয়েছে, আমরা বারবার সময় দিয়েছি, বাট এত সময় তো একজনকে দেওয়া যায় না, আমাদেরও তো দিন শেষে আমাদেরকেও চলতে হয়। শুধু সাইদুর রাফি নন, দিশেহারা অবস্থায় এমন হাজারো গ্রাহক বিনিয়োগকারী। ইভেলি ইওরেন্স কেলেঙ্কারির পর পুরো ই কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নানা দপ্তরের হিসেবে ডজন খানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের ৩.৫ কোটি টাকা। এই টাকা কিভাবে উদ্ধার হবে তা জানেন না কেউ। যদি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়, ওই সব কোম্পানির এবং কোম্পানির যারা উদ্যোক্তা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহকরা টাকা ফেরত পেতে পারে। অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা সরবরাহকারী টাকা নিয়ে বিদেশ চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরো কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ইকেপ। এরই মধ্যে 4টির সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সপ্তাহেই আরো বাতিল হবে 6টি। আমাদের কাছে মনে হয়েছে তাদের বিজনেস মডেলগুলো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। সেই কোম্পানিগুলোকে মধ্যে থেকে 16টি কোম্পানিকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। দেশে ই কমার্সের বাজার ছিল $1.5 বিলিয়ন। চলতি বছরে তা 2 বিলিয়ন আর 2023 সালে দাঁড়ানোর কথা ছিল $3 বিলিয়ন। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচারের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি তিনি বৈদেশিক মুদ্রা নিয়ে থাকেন তবে তা কোথায় গেল অপপ্রচারকারীদের কাছে জানতে চেয়েছেন তাও। আর বিমানের চার্টার ফ্লাইট প্রশ্নে বলেন, বিদেশি কোম্পানিকে টাকা না দিতেই দেশের ড্রিম লাইনার ব্যবহার করেছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এতে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে অপপ্রচারের জবাব দেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রশ্ন তোলেন, তিনি যদি ট্রাঙ্কে বৈদেশিক মুদ্রা নিয়ে এসেই থাকেন তবে তা কোথায় গেল। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। যারা এই কথাগুলি বলেছে তারা যে যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। এখন যাদের এই সমস্ত বদ অভ্যাস তারা সবাইকে মানে নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে, এটা হলো বাস্তব, এটা হলো তাদের চরিত্র। তো এই ধরনের কথা তারা ছড়ায় মনে করে যে এটা বোধহয় খুব একটা প্রচার করতে পারবে। করোনা মহামারীর মধ্যে এ সফরে বিমানের চার্টার ফ্লাইট ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এই করোনার সময় আমি যদি অন্য এয়ারলাইন্সে টিকিট করি তো তাদেরকে টাকা দিতে হয়। আর আপনারা জানেন যে এখন কোনো মানে আন্তর্জাতিক রুটগুলি সব করোনার কারণে বন্ধ ছিল, আমাদের বিমানগুলি বসেই ছিল। আর একটা বিমান বসে থাকলে তার মেনটেনেন্সের যে খরচ প্রতিদিন সেটাও কিন্তু একটা বিরাট টাকা খরচ হয়। তো আমি সেই জন্যই আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো। আর তাছাড়া জেএফকে-তে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 17 সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা হয়ে ফিনল্যান্ডে দুদিন যাত্রা বিরতি শেষে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। 30 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর দেশে ফিরবেন 1 অক্টোবর। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে বিশ্ব নেতাদের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই সমালোচনা করছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি সফরসঙ্গীরা নিজেদের খরচেই যুক্তরাষ্ট্রে গেছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন হাসান মাহমুদ। সিরিজ বৈঠক করে কোনো দিশা কুল পায় নাই, কোনো কুল কিরানা ঠিক করতে পেরেছে বলে মনে হয় না, কারণ তারা যেভাবে এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন এবং এই সিরিজ বৈঠকের ফলাফল আমার কাছে মনে হচ্ছে শূন্য। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 52 জন বিশিষ্ট নাগরিক। শনিবার দেয়া এক বিবৃতিতে এ বিষয়ে মতামত দিয়ে সহায়তার আগ্রহের কথাও বলেছেন তারা। বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম। বিবৃতিতে তারা বলেছেন, 2022 সালে ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ এখনই শুরু করতে হবে। আর এর প্রাথমিক পদক্ষেপ হবে একটি আইন প্রণয়ন করা। উপযুক্ত ব্যক্তিদের নিয়ে ইসি পুনর্গঠনে আইন মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে এ বিষয়ে উদ্যোগ নেবে বলেও আশা তাদের।
আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকার এক একটি আইন তৈরি করে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করছে। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে সরকার আইন করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ একদলীয় শাসন ব্যবস্থা চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, ভয়াবহ দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যৌথ মূলধন কোম্পানি ও প্রতিষ্ঠান পরিদপ্তরের গাফিলতির কারণে কাগজে কোম্পানির মাধ্যমে আর্থিক খাত থেকে 4,300 কোটি টাকা লোপাটের সুযোগ পেয়েছে পিকে হালদার চক্র। এ বিষয়ে দায়ী কর্মকর্তাদের খুঁজছে দুদক। তথ্য প্রমাণ হাতে পেলেই তাদের পিকে হালদার মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। FAS ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে লোপাট হয়েছে 4,300 কোটি টাকা। 20টি কাগজে প্রতিষ্ঠানের নামে এই টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। একদিকে লিজিং কোম্পানিতে নিজেদের লোক নিয়োগ করে ঋণ ছাড় করানো হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই। এইসব প্রতিষ্ঠানের নেই কোনো ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় দলিল। এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকেরও হদিস নেই। এরপরও এসব প্রতিষ্ঠানকে কিভাবে নিবন্ধন দিয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে সেটা আপনি দেখতেন, আমি দেখতাম। যেমন একটা ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংকের তো এক্সিস্টেন্স আছে, ব্র্যাক ব্যাংক এক্সিস্টেন্স আছে, কিন্তু যেই আর্থিক প্রতিষ্ঠানগুলি পিকে আপনাদের সংশ্লিষ্ট তাদের সাইনবোর্ড আছে, নাম আছে, কিন্তু ওদের ব্যাপারে তো আমরা কিছু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কাগজে প্রতিষ্ঠানের নিবন্ধনে 6 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। যথাযথ তথ্য প্রমাণ পেলেই তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন, সেটা তো ইনভেস্টিগেশন না হওয়ার কিছু বোঝা যাচ্ছে না। এখানে কার কতটুকু লায়াবিলিটি, কার কতটুকু কনভেন্স ছিল, দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। পিকে হালদারের 3টি কাগজে প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিবন্ধিত ছিল। এই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা তাও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো গডফাদার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্ত 1 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। অনুসন্ধানে 2 জনের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার বেশি বিদেশে পাচারের প্রমাণ পেয়েছিল সংস্থাটি। সিআইডি বলছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে তথ্য চাওয়া হয়েছিল, তার জবাব না আসায় আটকে রয়েছে তদন্ত। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে গ্রেপ্তার হন যুবলীগের সে সময়ের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া। পরের বছর তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে সিআইডি। অনুসন্ধান শেষে ক্যাসিনো গডফাদার সম্রাটের বিরুদ্ধে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 195 কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে রমনা থানায় মামলা করে সিআইডি। এতে বলা হয়, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান হুন্ডির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার করেছে। অক্টোবরে এ 2 দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্রাটের লেনদেনের তথ্য চাইলেও সাড়া মেলেনি। মূলত বিদেশে মুদ্রা পাচার, বিশেষ করে অভিযুক্তরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তাদের অর্থ পাচার করছে। তো এগুলি ওখান থেকে আমরা যেই তথ্য চেয়েছি MLAR-এর মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তো আমরা আশা করছি খুব সহসা পেয়ে যাব। খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 8.5 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। তথ্যের জন্য এ 3 দেশে আবেদন হলেও কোনো তথ্য মেলেনি। আইনজীবীরা বলছেন, অন্য দেশের তথ্য চাইলে তার জবাব আসা সময় সাপেক্ষ বিষয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিপোর্ট 6 মাসের মধ্যেও পাওয়া যায়, অনেক সময় 6 বছর করা যায়, পাওয়া যায়। কাজে এটা ডিপেন্ড করে কেস টু কেস করে ভেরি করে ওদের ইন্টেলিজেন্স কত র্যাপিডলি কাজটা করতে পারছে। এদিকে প্রায় 10 মাস ধরে BSMMU হাসপাতালে ভর্তি রয়েছেন সম্রাট। শারীরিক অবস্থার অগ্রগতি জানতে 20 বার চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। জবাবে তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এতে ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এরই মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ এটি পাকিস্তানের দেয়া নাম ঘূর্ণিঝড় গুলাবে রূপ নিয়েছে। তবে এর প্রভাব দেশের উপকূলে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হলেও তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটি বর্তমানে যে অবস্থা রয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এবং এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। ২৭ বা ২৮ তারিখে আরেকটি লঘুচাপ ফর্ম করার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের মুখে পড়তে পারে দক্ষিণাঞ্চলের কিছু এলাকা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা। চলতি মাসে শুধু কক্সবাজার ও হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এতে বহির্বিশ্বে খারাপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্যুরিজম বোর্ড বলছে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল হতে হবে। কোল কিনারাহীন সমুদ্রের কাছে এসে পর্যটকদের আবেগের মাত্রা বেড়ে যায়। অসাধ্যকে জয় করার সাহস কাল হয়ে দাঁড়ায় অনেক ভ্রমণ পিয়াসীর। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হরহামেশায় ঘটছে মৃত্যুর ঘটনা। চলতি মাসেও কক্সবাজার আর হাওর অঞ্চল মিলিয়ে মৃত্যু হয়েছে ১০ পর্যটকের। ফলে পর্যটন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে পড়ছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার কথা বলছে ট্যুরিজম বোর্ড। টাঙ্গুয়ার হাওরেও আপনার দুর্ঘটনা ঘটেছে, সৈকতে দুর্ঘটনা ঘটেছে, সমুদ্র সৈকতে। এগুলি আসলে ওভার ট্যুরিজমের ফলাফল। এটার একটা ইন্টারন্যাশনাল একটা এর র্যামিফিকেশন আছে যে এটা মার্কেটে যাবে, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে নিবে এবং আমাদের এই যে সমুদ্র সৈকতটাকে একটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন পর্যটকের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অবকাঠামোগত সব সুবিধা। বিদেশিরা আমাদের এই বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করেন। নিরাপত্তাটার যেন কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। মোটেলগুলো অত্যন্ত আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে এবং রাস্তাঘাটও এখনও বেহাল অবস্থা। নিরাপত্তার তো একেবারেই এখানে কোনো ব্যবস্থাপনা নাই। ট্যুরিস্ট পুলিশেরও এখানে কোনো আমরা দেখতে পাই না। পর্যটন কেন্দ্রগুলোতে মৃত্যুর ঘটনা ঘটলে বিদেশিরা আগ্রহ হারাবে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিমাগারে রাখা আলু নিয়ে এবার বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জ ও কুড়িগ্রামের চাষিরা। চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়। এছাড়া আলুতে পচন ধরায় পুঁজি হারিয়ে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। সংকট সমাধানে রপ্তানির দাবি জানিয়েছেন তারা। মুন্সিগঞ্জের ৬৭ হিমাগারে মজুদ আছে ৫ লাখ মেট্রিক টন আলু, কিন্তু দেখা নেই ক্রেতার। দীর্ঘদিন মজুদের কারণে ধরেছে পচন। খুচরা বাজারে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও হিমাগারের দাম ৮ থেকে ১০ টাকা। এতে পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সমস্ত আলু পচে গেছে, এই আলু নিয়ে আমরা কই যাবো? আমরা অনেক টাকা ঋণ হয়েছি গা, ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক কান্তাছি। আমরা কিছুই নাই গা, আমরা গেছি গা একদম ধ্বংস হইয়া। সিন্ডিকেটের কারণে এ অবস্থা হলেও ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।
যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের হানি ঘটে সেই ক্ষেত্রে সরকারিভাবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে, কিন্তু যদি কোনো পণ্যের দাম কমে যায় উৎপাদন বেশি হওয়ার কারণে কিংবা অন্য কোনো দাম কমে যায় সেই ক্ষেত্রে দামকে পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া আমাদের কৃষি বিভাগের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কুড়িগ্রামের 4টি হিমাগারে সংরক্ষিত 52,000 মেট্রিক টনের মধ্যে এখনও অবিকৃত বেশিরভাগ আলু। এতে ঋণ বাড়ার সাথে সাথে লোকসানের শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। আলু বিক্রি হচ্ছে না এমন অবস্থা, স্টোরে এখনো প্রচুর আলু আছে। তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, তাই এখন এই অবস্থার মধ্যে কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না। বর্তমানে প্রতি কেজি আলুতে 6 টাকার বেশি লোকসান হচ্ছে বলে জানিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। 6 টাকা 50 টাকা ঘাটতি আছে, এই বিষয়ে আমরা আমাদের উদ্যান কর্তৃপক্ষকে অবগত করছি এবং সারা দ্রুত বিষয় উন্নয়ন যাতে করা যায় সেই ব্যবস্থা নেবে। ক্ষতি কমাতে সরকারকে দ্রুত রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবার মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, খুচরা বাজারে কিন্তু আলু 20 থেকে 25 টাকায় কিনতে হচ্ছে। হিমাগার দাম দেখতে পাচ্ছি প্রতিবেদনে যে 8 থেকে 10 টাকা। এক্ষেত্রে কিন্তু চাষি এবং ব্যবসায়ী উভয়ই ক্ষতির একটা শঙ্কায় আছেন। এক্ষেত্রে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, শুরুতেই যদি জানিয়ে রাখি যে আসলে দ্বিতীয় ধাপে কিন্তু মুন্সিগঞ্জের যে পাইকারি বাজারে যে আলুর দাম সেটি কিন্তু কমেছে। গেল এক সপ্তাহ আগে যে পাইকারি বাজারে আমরা দেখেছি যে আলু 10 থেকে 12.5 টাকায় বিক্রি হয়েছে, এখন কিন্তু সেই পাইকারি বাজারে আমরা কিন্তু সেই সব আলু আমরা বিক্রি হতে দেখছি যে 7 থেকে 8 টাকা এবং 8 থেকে 9.5 টাকা পর্যন্ত এইসব আলু কিন্তু বিক্রি হতে আমরা দেখছি বিভিন্ন হিমাগারে। তবে এইসব ক্ষতিগ্রস্ত যে কৃষক এবং যে ব্যবসায়ী রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলছিলেন যে তাদের হিমাগারে যে পরিমাণ আলু মজুত করা আছে সেই আলুগুলোর কিন্তু অধিকাংশই এখন আসলে পচন ধরেছে এবং যে আলুগুলো আসলে তারা মূল্য বৃদ্ধির আশায় দীর্ঘদিন এসব হিমাগারে মজুত করে রেখেছিলেন সেই আলুগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা এখন বাছাই করছেন এবং যে পচন ধরা আলুগুলো রয়েছে সেগুলো বাছাইয়ের পরে আসলে যে আলুগুলো ভালো আলুগুলো থেকে যাচ্ছে সেই আলুগুলো কিন্তু তারা তাদের যে উৎপাদন এবং সংরক্ষণ ব্যয় নিয়ে যেটি 18 থেকে 20 টাকা পড়েছে সেই আলুগুলোই কিন্তু তারা 7 থেকে 8 টাকা এবং 8 থেকে 9.5 টাকার মধ্যে এখন বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ আগেও কিন্তু 10 থেকে 12.5 টাকায় বিক্রি হয়েছে। তো ফের দ্বিতীয় ধাপে 4 থেকে 4.5 টাকা আরো মূল্য কমে যাওয়ার কারণে কিন্তু সব থেকে বেশি বিপাকে রয়েছে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা, এবং তাদের পাশাপাশি কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে এইসব আলু হিমাগারে সংরক্ষণ করেছেন তারা কিন্তু আসলে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে সেসব কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তারা কিন্তু বলছিলেন যে তারা বিভিন্ন বেসরকারি ব্যাংক এবং এনজিও থেকে তারা ঋণ নিয়ে কিন্তু তারা এই ব্যবসাটি করেছেন। এতে কিন্তু তাদেরকে এই ব্যাংক ঋণ এবং বিভিন্নভাবে যে ঋণ তারা করেছে এই ব্যবসায় মূলধন বিনিয়োগের জন্য সেটি কিন্তু আসলে পরিশোধ নিয়ে কিন্তু তারা এক প্রকার শঙ্কার মধ্যে রয়েছে এবং এই যে প্রতি কেজি আলুতে প্রায় 8 থেকে 10 টাকা এবং 10 থেকে কিন্তু 15 টাকাও আসলে কোনো ক্ষেত্রে আসলে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে তাদের। তবে এই আলুগুলোই কিন্তু এসব পাইকারি বাজার থেকে 8 থেকে 10 টাকায় আসলে বিক্রি হলেও সেগুলো কিন্তু খুচরা বাজারে কিন্তু আমরা দেখছি যে 18 টাকা 20 টাকা থেকে শুরু করে কিন্তু যেগুলো এখনো অনেকটা ভালো রয়েছে সেগুলো কিন্তু 25 টাকায়ও আপনার বিক্রি হচ্ছে। তবে সবচাইতে বেশি শঙ্কার বিষয় যেটি যে আগামী 2 মাস অর্থাৎ নভেম্বরের শুরু থেকেই কিন্তু নতুন আলু রোপণ করা শুরু হয়ে যাবে, যেটি ডিসেম্বরের শেষ দিকে অর্থাৎ জানুয়ারির নতুন বছরের প্রথম সপ্তাহে কিন্তু সেই নতুন আলুগুলো উঠে যাবে। তবে হিমাগারে যে পরিমাণ আলু এখনো মজুদ রয়েছে সেই সব আলু যদি আসলে এই 2 মাসের মধ্যে যদি বিক্রি করা সম্ভব না হয় তাহলে কিন্তু প্রায় অর্ধশত কোটি টাকারও বেশি লোকসানের সম্মুখীন হবেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে শীতের আগাম সবজি চাষ চলছে চুয়াডাঙ্গার গ্রামে গ্রামে। সকাল থেকে মাঠে চোখে পড়বে সবজি চাষিদের ব্যস্ততা। কম খরচে বেশি লাভ হওয়ায় শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।
শীতকালীন আগাম নানা ফসল উৎপাদনে ভাদ্রের শুরু থেকে ব্যস্ত চুয়াডাঙ্গা কৃষক। শীতের আগেই এসব সবজি ভোক্তাদের কাছে পৌঁছানো গেলে দাম মেলে ভালো। এর জেরে প্রতি বছরে জেলায় বাড়ছে আগাম সবজি চাষ। কৃষকরা বলছেন আগাম সবজি চাষে ভালো লাভ, সে কারণে ধান কাটার পরপরই শীতের সবজি চাষ শুরু করেন তারা। 3 বিঘা ফুলকপি আছে, আগাম চাষ করেছি। আগাম চাষে মোটামুটি ভালো লাভ আছে। গত বছর আপনার 5 বিঘা লাগাইলাম, এবার 8 বিঘা লাগাইছি। তো এবছর আবহাওয়ার অবস্থাটা খুবই খারাপ, তো সেই হিসেবে আমাদের মাঠের কপির অবস্থা এখনো খুব ভালো আছে। দাম এখনো পাইনি বা পাওয়ার আশা আছে, কিন্তু খুবই খরচ, অতিরিক্ত সারের দাম। কৃষি বিভাগ বলছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবছরও আশানুরূপ ফসল ঘরে তোলা যাবে। কৃষি বিভাগ থেকে সবসময় কৃষকদেরকে নিরাপদ সবজি উৎপাদন করার জন্য কীটনাশকের ব্যবহারটা কম এবং আমাদের IPM পদ্ধতিতে যেন তারা চাষবাস করে, তাহলে পরে আমাদের পোকার আক্রমণটাও কম হবে, অন্যদিকে হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন হবে এবং বাজারে বিক্রি করে কৃষকরা লাভবান হবে। যেহেতু আগাম সবজি এখানে দামটা বেশি পায়, এই জন্য কৃষকরা এতে আকৃষ্ট হয়ে তারা দিন দিন এই চাষটাকে আরও বৃদ্ধি করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৬,৪৫০ হেক্টর জমিতে শীতের আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে, তবে এরই মধ্যে ৭,৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরসিংদীর মাধবদীতে একের পর এক ভরাট হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, কারখানা ও মার্কেট। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ কোনো ভবনে আগুন লাগলে পাওয়া যাবে না প্রাকৃতিক পানির উৎস। শিল্প শহর মাধবদী ও আশপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয়ের সংখ্যা ছিল অন্তত ৬০টি। নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন সময় ভরাট করা হয়েছে এর বেশিরভাগই। মাধবদীর নতুন থানা ভবনের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী তারাপুকুর। বিশাল আকৃতির এই পুকুরটির অর্ধেক ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা। এছাড়া ওই এলাকায় আরও বেশ কয়েকটি পুকুর ভরাট করেছেন শিল্প মালিকরা। সব বৈরাব বাড়ি ঘর বিল্ডিং বিল্ডিং তুল্লা বিনাশ যা জাম্বা পারে আত্মসৎ করে দল করে বইয়া লইছে। হাতে গোনা 5টা পুকুর আছে, তেমন পানিও নাই বা অকেজুর মতো এগুলা। অগ্নি নিরূপণের জন্য যে পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নাই। অবাধে ভরাট হয়ে যাওয়ায় কমেছে পুকুর, ডোবা ও জলাশয়। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতাও। এছাড়া অগ্নিকাণ্ডের সময় সহজেই পানির উৎস না পেলে সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ম্যাক্সিমাম সময় এই পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে অনেক সময় কষ্ট করতে হয়, আগুন নির্বাপন করতে বিলম্ব হতে পারে। জমির দাম বেশি হওয়ায় পুকুর ভরাট করে নির্মাণ হচ্ছে বহুতল ভবন, মার্কেট, দোকান সহ বিভিন্ন স্থাপনা। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদি ভরাট করে ফেলে আমি যদি প্রুফ পাই, আপনার অভিযোগ থাকে, সেক্ষেত্রে আমি আমার আইনের প্রয়োগ করতে হবে, তাই না? পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতার নিরসনে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙামাটির কুতুবছড়ি উপজেলার 10টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। এজন্য একে অপরকে দুষছে বিদ্যুৎ ও সড়ক বিভাগ, কিন্তু সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। শুক্রবার রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কিচিং এলাকায় নিরাপত্তা দেয়াল নির্মাণ করছিল সড়ক ও জনপথ বিভাগ। সে সময় একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কুতুবছড়ি ইউনিয়নের 10টি গ্রাম। এরপর 2 দিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ। এই অবস্থায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের এলাকার মধ্যে কয়েকটা পাড়ায় বিদ্যুৎ নাই, খুব অসুবিধা আছে। দেখতেছি যে এখানকার অবস্থা খুবই খারাপ, প্রায় 8-9টি গ্রাম বিদ্যুৎ সংযোগবিহীন আছে। আজকে সকালেও এই যে অভিযোগ কেন্দ্রে বলা হয়েছিল, কিন্তু এরা আসার পরে 15-20 মিনিট কাজ করার পরে ওরা চলে গেছে। জনপ্রতিনিধিদের অভিযোগ, সরকারি 2 দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে তৈরি হয়েছে এই জটিলতা। ঘটনার পরে বিদ্যুৎ অফিসে জানানো হওয়ার পরে এরা আসার পরে আর কোনো নাই, সংযোগ নাই। সড়কের কাজ করার সময় খুঁটি পড়ে যাওয়ায় মেরামত করতে নারাজ বিদ্যুৎ বিভাগ। তবে বিদ্যুৎ বিভাগ কাজ করলে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমাদের এটা ট্রেন তো এই মুহূর্তে জানে, তবে কালকে কাজ ধরবে আর কি। কালকে কাজ ধরবে, ট্রেন সুবিধা নাই আর কি। আমাদের তো এগুলো থাকে না, ট্রেন থাকে না, তো কালকে প্ল্যান আছে আর কি আমাদের। এটা ওই প্রোটেক্টিভ ওয়ার করার জন্য ভেট করা হচ্ছে। ওই পুরোটা একটু কাট হয়েছিল, সেটা আস্তে করে নিচে নেমে চলে আসছে। তা আমাদের পিডিবির লোকজন এসেছিলেন,
ইনশাল্লাহ আগামীকাল এটা ঠিক হয়ে যাবে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে নিরাপত্তা দেয়াল নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এই রাস্তায় রয়েছে হাজারো বৈদ্যুতিক খুঁটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের হেরাতে বন্দুকযুদ্ধে নিহত 4 অপহরণকারীর মরদেহ ক্রেনে ঝুলিয়ে শহর জুড়ে ঘুরিয়েছে তালেবান বাহিনী। বার্তা সংস্থা এপি বলছে এই ঘটনা তালেবানের আগের শাসন ব্যবস্থায় ফিরে আসার ইঙ্গিত। এর আগে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদের মতো শাস্তির বিধান আবারও চালুর কথা জানিয়েছিলেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা নুরুদ্দিন তুরাবি। স্টেডিয়ামে কয়েকশো মানুষের সামনে অপরাধীকে সাজা দেওয়ার বিধান ছিল তালেবানের 1996 থেকে 2001 সাল পর্যন্ত শাসনামলে। এ নিয়ে বিশ্বজুড়েই তখন হয়েছিল তীব্র সমালোচনা। তবে এবার ক্ষমতায় এসে বারবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেছিলেন তালেবান নেতারা। তবে এর মধ্যেই নিরাপত্তার স্বার্থে হাত কাটার মতো শাস্তি দেওয়া জরুরি বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন তালেবান সরকারের বর্তমান কারাপ্রধান মোল্লা নুরুদ্দিন তুরাবি। তবে আগের শাসনামলের মতো প্রকাশ্যে শাস্তি দেওয়া নাও হতে পারে বলে আশ্বস্ত করেছিলেন তিনি। তবে হেরাতে মেলেনি সে বক্তব্যের সত্যতা। উপযুক্ত শাস্তি দেওয়ার নামে 4 অপহরণকারীর মরদেহ ক্রেনে ঝুলিয়ে জনসমাগম স্থলে প্রদর্শন করেছেন এক তালেবান কমান্ডার। এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের সময় তারা বন্দুকযুদ্ধে নিহত হন। সব অপরাধীকে সতর্ক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো অপরাধী পার পাবে না। আগস্টে তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। তবে এখনও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে কোনো বক্তব্য দেয়নি তালেবান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মানির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ আজ। সেই সাথে অবসান ঘটবে দেশটির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল যুগের। মের্কেলের দল ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মের্কেল পরবর্তী জার্মানিতে কোন দল সরকার গঠন করবে তা নির্বাচন করবেন দেশটির 6 কোটি ভোটার। জনমত জরিপে বামপন্থী এসপিডি এগিয়ে থাকলেও জলবায়ু নিয়ে শক্ত অবস্থানের কারণে পিছিয়ে নেই গ্রিন পার্টি। এদিকে কিছুটা জনপ্রিয়তা হারালেও সরকার গঠনের লড়াইয়ে পুরোপুরি টক্কর দিতে প্রস্তুত ক্ষমতাসীন সিডিইউ। শনিবার সিডিইউ প্রার্থী আর্মিন লাশেটের হয়ে শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এদিকে একক সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন বিশ্লেষকেরা। বাংলাদেশ সময় রাত 10টায় শেষ হবে ভোট গ্রহণ। বিশ্বে করোনা একদিনে 6,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 3,80,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 47,56,000 আর মোট আক্রান্তের সংখ্যা 23,22,00,000-এরও বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 822 জনের মৃত্যু হয়েছে রাশিয়াতে, আক্রান্ত 22,000-এর বেশি। এক সপ্তাহে রাশিয়ায় 8% বেড়েছে সংক্রমণ আর 3% বেড়েছে মৃত্যু। একদিনে 54,000 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 765 জনের। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ব্রিটেন। দেশটিতে শনিবার আক্রান্ত হয়েছে 31,000 মানুষ। দক্ষিণ কোরিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। দেশটিতে গত 7 দিনে 10% বেড়েছে করোনায় প্রাণহানি, আক্রান্ত বেড়েছে 5%। একদিনে ব্রাজিল এবং মেক্সিকোতে মৃতের সংখ্যা 550। আসন্ন বিসিবি নির্বাচনে উত্তাপ বেড়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়, যেখানে ক্লাব প্রতিনিধিদের 23 পরিচালক পদের জন্য লড়াই 32 জনের মধ্যে। ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজনের চ্যালেঞ্জ ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া জেলা ক্রিকেট সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 7 জন। আবাহনী থেকে মনোনয়ন তুলেছেন নাজমুল হাসান পাপন। বেলা গড়িয়ে 2টা, মনোনয়ন সংগ্রহের বাকি 2 ঘন্টা। নাজমুল হাসান পাপন আবাহনীর কাউন্সিলর হিসেবে বিসিবিতে আসলেন মনোনয়নপত্র সংগ্রহ করতে। ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। 12 পদের জন্য লড়বেন 17 জন। সংগঠকদের এমন এগিয়ে আসায় কোনো প্যানেল না করার যে লক্ষ্য, তা পূরণ হয়েছে নাজমুল হাসান পাপনের। দেখলাম অনেকগুলো নতুন মুখ। আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক
এবং নতুন নতুন মানুষ আসুক, এটাই আমি চাই। শেষ মুহূর্তে ক্যাটাগরি 3-এ লড়াই জমিয়ে তুলেছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। দীর্ঘদিন বিসিবির সাথে যুক্ত থাকা এই সংগঠক লড়াই করবেন আলোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। তার জন্য আমার শুভকামনা থাকলো অবশ্যই, এবং দেয়ার ইজ নো ডাউট যে তার কন্ট্রিবিউশন গত অনেকগুলো বছরে সে অনেক কাজ করছে এবং ওর কন্ট্রিবিউশন উইদাউট এনি ডাউট অনেক। এর আগে তো আমরা একটা ইলেকশন করার অভিজ্ঞতা আছে লিউয়ের সাথে, তো তখন তো আমি আসলে ওইরকম নতুন ছিলাম, একদম বোর্ডেও ছিলাম না। তো এই বোর্ডে তো আমি লাস্ট 8 বছর কাজ করেছি, সেটার মূল্যায়ন তো খুব ভালো, যেটা মূল্যায়ন হবে। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি ক্যাটাগরিতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চট্টগ্রামে আকরাম খান, আজম নাসির, খুলনায় শেখ সোহেল, কাজী ইনাম, বরিশালে আলমগীর খান, সিলেটে শফিউল আর রংপুরে আনোয়ারুল ইসলাম। ঢাকাতে 2 পদের জন্য লড়বেন 4 জন। এছাড়া রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটের লড়াই স্বপন চৌধুরীর সঙ্গে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।